আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে দেশের উপকূলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সকাল থেকে বরগুনা, বরিশাল, কুয়াকাটা, ভোলা সহ উপকূলীয় বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও নওগাঁ সহ বেশ কয়েকটি জেলায় শীতে প্রকৃতিতে স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অফিস জানায় সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। নিম্নচাপের প্রভাবে ভোলায় ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। দর্শক, ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ আপু। কনকনে শীতের সঙ্গে অসময়ের এই বৃষ্টি জনজীবনে কেমন প্রভাব ফেলছে? এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে বলে জানাবেন। হ্যাঁ ফারিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলাতে আজ সকাল ভোর রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে বৃষ্টির পরিমাণটি বেড়ে যাচ্ছে। তবে মেঘ এবং মেঘাচ্ছন্ন আকাশে এবং শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে, মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। এরকম একটা রাস্তাঘাটগুলোতে তেমন মানুষ নাই, অতি প্রয়োজন ছাড়া তেমন বেরোচ্ছে না। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, ভোলাতে আজ সকাল ভোর ৫টা থেকে বিকাল নাগাদ, সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে বিদ্যুৎ বিভাগ। ওজোপাড়িকোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আমাদেরকে জানিয়েছেন যে বিদ্যুৎ বিভাগ অর্থাৎ ওজোপাড়িকো এবং সারাদিন তাদের সিস্টেমের কারণে তারা যে কাজ করছে, সেটির কারণে তারা মেনটেন্যান্সের জন্য তারা কাজ করার বিধাতে এই কারণে সব গ্রাহকদের সকল বিচ্ছিন্ন রাখা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এদিকে একদিকে সমস্ত বিদ্যুৎ বন্ধ থাকার কারণে মাটি হচ্ছে, তেমনি এই কারণে কিন্তু সকাল থেকেই যে মানুষ অনেকটা ঘরবন্দি হয়েছে, অতি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। যদি আপনাকে বলি, সবচেয়ে দুর্ভোগটা হচ্ছে লঞ্চঘাট এলাকাতে, কারণ বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে মানুষ যখন গুড়ি বৃষ্টি পড়ে, লঞ্চঘাটের মধ্যে কিন্তু যাত্রী ছাউনি না থাকাতে ওই যাত্রীরা বৃষ্টির মধ্যে কিন্তু তাদেরকে লঞ্চঘাটে যেতে হচ্ছে এবং বৃষ্টিতে ভিজে ভিজে শিশুদেরকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে, নারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরকম একটি অবস্থা ভোলাতে বিরাজ করছে। আমাদের বিদ্যুৎ বিভাগ আমাদেরকে জানিয়েছে বিকাল নাগাদ না হওয়া পর্যন্ত তারা জানাতে পারছেন না যে বিদ্যুৎ সরবরাহ তারা সচল করতে পারবেন কিনা। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি, সেখানেই সবচেয়ে বেশি গ্রাহকের দুর্ভোগটা বেশি, কারণ সেখানে কাজটা বেশি হচ্ছে বলে সেই জায়গায় তারা সন্ধ্যার আগ পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে না। আর ওজোপাড়িকো থেকে বলা হচ্ছে যে তারা বিকালের মধ্যে চেষ্টা করছে বিদ্যুৎ সরবরাহটি স্বাভাবিক করতে। ভোলা থেকে এরকম একটি অবস্থা বিরাজ করছে, গুমোট একটি আবহাওয়া ভোলা বিরাজ করছে। ফারিয়া, এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে ভোক্তা সাধারণের এমনিতেই নাভিশ্বাস। এর মধ্যে দেশে আমনের ভরা মৌসুমে নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম। এছাড়া সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। শাকিবুর রহমান জানাচ্ছেন এরই বিস্তারিত। বাজারে কোনোভাবেই ফিরছে না স্বস্তি। কখনো এক পণ্যের দাম কমে তো বেড়ে যায় অন্য পণ্যের। ২ সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক, তবুও কমছে না দাম, উল্টো বেড়েছে। দেশে আমনের ভরা মৌসুমেও খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। এখন সিজন, আমরা আশাবাদী, কাস্টমারের দাওয়া দিছি এখন চালের দাম কমবে, কিন্তু এখন উল্টা দিকে চাইলে বস্তা প্রতি ২০০-৩০০ টাকা বাড়ছে, কেজিতে আপনার মনে করেন ৬-৭ টাকা বাড়ছে। কৃষক যেন কম খরচে করতে পারে, সারের দাম কমাতে হবে আপনার, তারপরে অন্যান্য লেবার কস্ট,
এগুলো তাদেরও বিবেচনা করা উচিত আমি মনে করি। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানির কারসাজিতে চালের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন মনিটরিং না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বাজার মনিটরিং করা দরকার। কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা চড়া। তারা প্রতিটা চাউলে প্যাকেট করে হয়। আমরা যে চাউলটা বেশি এখন বর্তমানে দাম বাড়ার কারণে যেটা বেশি এখন 78-80 টাকা, তারা ওগুলো 85-90 টাকা করে প্যাকেট বিক্রি করে। তাদের প্যাকেট খরচ হয় 1 টাকা, কিন্তু সেই কারণে আজকে চালের বাজারটা এত চড়া। মেয়েরা বলতেছে ধানের দাম বেশি। এখন কতটুকু ধানের দাম কি বেশি এটা আমার মনে হয় মনিটরিং করলে সরকার ক্ষতি দেখলে ভালো হবে। কারণ এত 1 কেজি চাউলে 6-7 টাকা বাড়তে পারে না এই এক সপ্তাহের মাথায়। 3 দিন আগেও যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 180 টাকায়, তা এখন ডাবল সেঞ্চুরি পার করেছে। সোনালী মুরগির দর 310 টাকা। বিক্রেতারা বলছেন উৎপাদন পর্যায়ে মনিটরিং না হওয়ার কারণে বাড়ছে দাম। সরকারি কোনো ঘোষণায় তোয়াক্কা করে না উৎপাদনকারীরা। হ্যাচারি এবং যারা কোম্পানি যেটা বাচ্চা খাদ্য উৎপাদন করে তাদের উপরে সবকিছু তারা এখন লিমিট বাড়াই দিছে, দাম বাড়াই দিছে। লোকাল খামারিরা ওই রেটের উপরে বাজার ছাড়তেছে, আর আমরা যারা ঢাকা আছি আমরা ওদের থেকে তো বেশি দাম দিয়ে কিনে আনতেছি। ওটা যদি কম ছাড়ে তাহলে আমরা কম দামে কিনে আনতে পারি। খাবার অযোগ্য, মানে পারতেছি না, মানে যে বেতন পাইতেছে মানুষ চলার কষ্ট। সিন্ডিকেট না পারলে তো হবে না, সিন্ডিকেটগুলো ধরতেই হবে। যে বাচ্চা উৎপাদন করতেছে, যার হ্যাচারি আছে, যে খাদ্য উৎপাদন করতেছে, তার একটা কাঠামো থাকবে। সে কত টাকা কস্টিং খরচে উৎপাদনটা কষ্টটা আসতেছে, সে ভোক্তা পর্যন্ত কত টাকা পুষবে। সে যখন উৎপাদন করবে সেল করবে কে? সেল করবো আমরা। সেল আমাদের কত টাকা কিনা আছে, কত টাকা আছে, এগুলো ধারাবাহিক একটা নিয়ম থাকবে, একটা রেকর্ড থাকবে। সেটা সরকার যে কোনো সময় টান দিলে তার হাতে চলে আসবে। কিন্তু এটা না করে এই যে ধরেন বাজারে আইসা মিডিয়া টায়াল দে, আমি বড় অফিসার, আমি এটা আমি সেটা অনেক কিছু করব, এগুলো তো অযোগ্যতার একটা কাজ, যোগ্যতার কাজ না। বাজার থেকে উধাও হওয়া সয়াবিন তেল দাম বাড়ার পর কিছুটা আমদানি ঠিক হলেও এখনো পর্যাপ্ত নয় বলে জানান বিক্রেতারা। এখন যা আসছে মোটামুটি চলার মতো ব্যবস্থা হয়েছে, তারও পর্যাপ্ত পরিমাণ আসে না। বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার তাগিদ ভোক্তাদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী তুরাগ নদের উপর বেইলি সেতুটি ভোর রাতে ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোরে পণ্যবাহী একটি ট্রাক বেইলি সেতুটি অতিক্রম করার সময় ভেঙে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে যাত্রী ও মালামাল পরিবহনের সুবিধার্থে যানবাহনগুলোকে কামারপাড়া হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তরিক। তারিক, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে কিনা জানাবেন। এছাড়া বিকল্প সড়কে গাড়ি চললেও যানজট কেমন দেখছেন সেখানে জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এই যে টঙ্গী আব্দুল্লাপুর যে সংযোগ যে বেইলি সেতু দুটি, তার মধ্যে একটি কিন্তু আজ ভোরে ভেঙে পড়েছে একটি পণ্যবাহী ট্রাক যাওয়ার সময়। কিন্তু আজ এখন পর্যন্ত আমরা এইটিকে উদ্ধারের বিষয়ে কাউকে লক্ষ্য করতে পারিনি। তবে পুলিশ জানিয়েছে যে এই বৃষ্টি ভেঙে পড়ার সাথে সাথে কিন্তু তারা এখানে এসছে এবং এই জায়গায় যে ভাঙা যে স্থানটি সেটি তারা পরিদর্শন করেছে এবং এখানে কিন্তু কোনো রকমের হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই যে টঙ্গী আব্দুল্লাপুর যে সংযোগ সেতু এখানে কিন্তু দুইটি ব্রিজের মধ্যে একটি ভাঙার ফলে কিন্তু একটি সচল থাকলেও কিন্তু আরেকটি দিয়ে চলাচল অনুপযোগী এবং এই জন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বৃষ্টি ভেঙেছে এর জন্য কিন্তু এই রুটে যারা যানবাহন চলাচল করে তারা যেন কামারপাড়া মন্নু গেট হয়ে যেন বাইপাস সড়কটি ব্যবহার করে। এছাড়াও এখন পর্যন্ত আমরা কিন্তু এটি উদ্ধারের কোনো কার্যক্রম দেখিনি এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে এবং পরবর্তীতে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক, ধন্যবাদ। নোয়াখালীর হাতে দেদারসে চলাচল করছে অনুমোদনহীন স্পিডবোট। এতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই উপজেলার লাখো মানুষকে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও থামছে না অবৈধ বোট চলাচল।
নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়া। একদিকে সাগর ও 3 দিকে নদী বেষ্টিত এ উপজেলার মানুষের বড় কষ্টের নাম প্রাকৃতিক দুর্যোগ ও যোগাযোগ ব্যবস্থা। জেলা শহর ঢাকা, চট্টগ্রাম, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে যাতায়াতে প্রায় 7 লাখ মানুষের একমাত্র ভরসা নৌপথ। প্রতিদিন 6 থেকে 7 হাজার মানুষ হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট হয়ে জেলা সদর সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। একটি মাত্র সরকারি সি ট্রাক বিপুল মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত নয়, ফলে অনেকেই বাড়তি খরচ ও ঝুঁকি নিয়ে স্পিড বোটে চলাচল করছে। বিভিন্ন রূপ নিয়ে বোট নামায় এই গাড়ির নিয়ম শৃঙ্খলা অবলম্বন করতে আমরা মানুষ দিয়ে 12 জন বা 13 জন, ওরা 16-17 জনের জন্য দাঁড়ায় থাকে। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার সুযোগে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানার স্পিড বোট পরিবহন ব্যবস্থা। গেল আগস্টের পর ঘাটের ইজারাদার আত্মগোপনে যাওয়ায় বোটগুলো অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। ফিটনেসহীন ও লাইফ জ্যাকেট ছাড়াই অতিরিক্ত যাত্রী পরিবহন করায় প্রায়ই ইঞ্জিন বিকল ও দুর্ঘটনা ঘটছে। তারা অতিরিক্ত যাত্রী নেই, তার কারণে দীর্ঘদিন পর্যন্ত সরকার পতনের পর থেকে এই নদী পথে যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। আমাদের যাতায়াতের দ্বিতীয় ব্যবস্থা নদী পারাপার স্পিড বোটগুলো গুণগত মানে আরো উন্নত করা হোক। আমাদের এখানে ভাড়া একটু কমের কারণে ড্রাইভাররা তাদের পোষানোর জন্য 2-1 যাত্রী বেশি নেই। নৌ পরিবহন কর্তৃপক্ষ অবৈধ বোট চলাচল বন্ধে চিঠি দিলেও কাজে আসেনি। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে আর্থিক জরিমানা করেই দায় সারছে। আমরা দেখতে পেলাম যে 2টা স্পিড বোট অতিরিক্ত যাত্রী বহন করছে, সেই ক্ষেত্রে আমরা দুটাকে একটা 3000 আর একটাকে 1500 টাকা জরিমানা করে। বিচ্ছিন্ন এই জনপদের মানুষের জানমাল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, আরটিভি। ব্রডকাস্ট সাংবাদিকদের ঝুঁকি, নিরাপত্তা ও নানা সংকট নিয়ে সব পক্ষের বক্তব্য নিয়ে গণমাধ্যম কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে। এতে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত হবে বলে জানালেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দলীয় লেজুর বৃত্তি ছেড়ে শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের 5ম সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান বলেন, নতুন ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার কোনো বিকল্প নেই। বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি ফাউন্ডেশনের প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো হলো বর্ষিয়ান আইনজীবী AF হাসান আরিফকে। এ সময়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় তিনি নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন। এছাড়া তার চলে যাওয়া দেশ বদলের স্বপ্ন অধরাই থেকে গেল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা রেজওয়ান আহসান। এর আগে বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা ও 12টায় সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শরীয়ত খানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দীর্ঘ 55 বছরে আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফের মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বসেন এই আইনজীবীর কফিন বন্ধে মরদেহটি বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরাও অংশ নেন, অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানান আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে বেলা 12টার দিকে এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সচিবসহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা। জানাজা শেষে তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি তার কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জানান প্রধান বিচারপতি সহ ঈশ্বরদী মুক্ত দিবস আজ। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ঈশ্বরদী হানাদার মুক্ত হয় বিজয়ের 5 দিন পর। তখন থেকে এই দিনটি ঈশ্বরদী মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধারা 16 ডিসেম্বর বিকেলে ঈশ্বরদী শহরে অবস্থান নেয়। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী বিপুল পরিমাণ গোলা বারুদ নিয়ে ইক্ষু গবেষণা কেন্দ্রে অবস্থান নেয়। পাশাপাশি বেশ কিছু পাক সেনা ও রাজাকার অবাঙালি অধ্যুষিত এলাকায় আত্মগোপন করে। পাকিস্তানি সেনারা কোনোভাবেই ভারতীয় সেনা ছাড়া আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না। পরে 21 ডিসেম্বর নাটোর থেকে পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার মঞ্জুর রহমান ঈশ্বরদীতে এসে মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার রঘুবীর সিংহের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী গুপ্ত হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল রাতে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব সাফায়েতুল্লাহ, নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়েতুল হক সহ আরো অনেকেই। যে কোনো মূল্যে মাদকদ্রব্য ও মাদক সেবীকে ঠেকাতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা গেলে চুরি, ছিনতাই, সন্ত্রাস অনেকটাই কমিয়ে আনা যাবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রমনা থানার আয়োজনে পুলিশের সাথে ছাত্র জনতা ও সচেতন নাগরিক বৃন্দের মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় ঢাকা সিটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলে জানান। শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে কঠোর হবার কথাও জানান ডিএমপি কমিশনার। সমাধানের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছি। আমার একটা পরামর্শ, যে যেনারা ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতেই থাকেন বা নিজের ফ্ল্যাটে থাকেন, আপনার যদি প্রাইভেট অফিস হয় আপনি অফিসটাকে বাসার কাছে নিয়ে আসতে পারেন কিনা। তাহলে আপনার গাড়িটা ব্যবহার করবেন না, আপনি অটোরিকশাও ব্যবহার করবেন না। আপনি যদি 1 কিলোমিটারের ভিতরে আপনার অফিস থেকে বাসাটাকে, স্কুলটাকে বা এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে কাছে আনতে পারেন, তাহলে ইউ ক্যান ওয়াক টু ইয়ার অফিস। মূল্যস্ফীতির সঠিক তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এর জন্যই পণ্যের দাম বেশি মনে হচ্ছে। সকালে রাজধানীর সিরিয়াপ মিলনায়তনে আর্থিক খাত, গবেষণা, ধর্মী বই, ব্যাংকিং, অ্যালাম মানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালেউদ্দিন জানান, শেখ হাসিনা সরকার প্রকৃত মূল্যস্ফীতির তথ্য 8 থেকে 9% কমিয়ে দেখাতো। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে জেড ক্যাটাগরির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেন তিনি। চলতি বছরে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা। আজ বিকেল 3টায় মিরপুর শেরে বাংলায় বিসিবি ভবনে শুরু হবে এই সভা। বছরের শেষ বোর্ড সভা হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এতে। চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া বিপিএল এর একাদশ আসরের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড সভায় আলোচনা হবে। চলমান NCL T20 অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ হতে পারে এই সভায়। এছাড়াও বিসিবির স্ট্যান্ডিং কমিটির গঠনের সম্ভাব্য সময়সূচি থাকতে পারে আলোচনায়। তবে সবকিছুকে ছাপিয়ে বোর্ড সভার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু।
সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে আজকের সভায়। বছর জুড়ে নানান ঘটনায় আলোচনার সমালোচনার কেন্দ্রে ছিল দেশের ক্রিকেট অঙ্গন। মাঠের ক্রিকেটে ব্যর্থতার চাদরটা গায়ে জড়িয়ে বছর শুরু করলেও শেষটাই ছিল সফলতায় মোড়ানো। এরই মাঝে মাঠের ক্রিকেট ছাড়িয়ে আলোচনায় ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের নানান কর্মকাণ্ড। বছর জুড়ে ক্রিকেট পাড়ায় ঘটে যাওয়া ঘটনা তুলে ধরছেন নাজমুস সাকিব। ব্যর্থতায় শুরু হয়েছিল বছরটা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে যুবারা ফিরেছিল খালি হাতে, আর জাতীয় দলেরও শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। এরপর বিশ্বকাপের দামামা। এবছর দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনের বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী হয়। রাজনৈতিক পট পরিবর্তনের বিশেষ প্রেক্ষাপটে দেশের মাটি থেকে সরে যায় মেয়েদের টি-20 বিশ্বকাপ। মরুর দেশ আরব আমিরাতে হওয়া সেই বিশ্বকাপে সাকিব শান্তদের মতোই ব্যর্থতা সঙ্গী হয় জ্যোতি মারুফাদের। ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাথে হারের ক্ষত আছে তাসকিন মিরাজদের। এবছর বাংলাদেশের ক্রিকেটকে লজ্জা দিয়েছে আফগানিস্তানও, লজ্জা পেয়েছে ক্রিকেটের নবীন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে। চমকপ্রদ সফলতা আসে পাকিস্তানে, সেখানে প্রথমবারের মতো টেস্ট জয়, তাও আবার তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে সিরিজ নিশ্চিত করার গৌরব অর্জনের ঘটনা ছিল আলোচনার খোরাক। টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক মর্যাদার লড়াইয়ের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 1-1 ব্যবধানে সিরিজ ড্র করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। বছরের শেষে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে শোচনীয় পরাজয়ের পর টি-20তে ইতিহাস গড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশের স্বাদ দেয় টিম টাইগার্স। এদিকে সাকিব ইস্যুতে সরগরম ছিল ক্রিকেট পাড়া। সাকিবের রাজনৈতিক পরিচয়ের প্রভাব পড়ে ক্রিকেট সত্তাতেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলার কথা থাকলেও বিব্রতকর পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে ফিরতে পারেননি দেশে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদলের ঘটনা পুরো বিশ্বে আলোচনার জন্ম দেয়। পাপন অধ্যায় শেষে ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব নেন। 2023 বিশ্বকাপে ক্রিকেটার নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় নতুন ম্যানেজমেন্ট চান্দিকা হাথুরু সিংহাকে বিদায় করে দেয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ফিল সিমন্সকে। এছাড়া বছরের শুরুতে হওয়া দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল পায় নতুন চ্যাম্পিয়ন। ফরচুন বরিশাল প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়। অপরদিকে বছরের শেষে আরেকটি বিপিএল মাঠে গড়াচ্ছে, যেখানে পদে পদে থাকছে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। তবে সবকিছু ছাপিয়ে এবছরে দেশের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত এনে দেন অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। যুবা এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আজিজুল হাকিম তামিমের দল। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে যুবা টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একেবারেই বিরল ঘটনা। নাজমুস সাকিব, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।